হাই এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সিটিং অ্যারেঞ্জমেন্ট, WBCS এর মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে। এবং এখানে আমরা শুধুমাত্র সেই জিনিসগুলো দেখব যেগুলো WBCS এর নিরেখে ইম্পর্ট্যান্ট, রাইট? তো চলো বিভিন্ন রকমের সিটিং অ্যারেঞ্জমেন্টের প্যাটার্ন একটু বলে দিই, একটু হিন্টস দিয়ে দিই, তোমাদের সুবিধা হবে তাতে কোয়েশ্চেনগুলোকে হ্যান্ডেল করতে, ঠিক আছে? তো চলো, কী ধরনের কোয়েশ্চেন এখানে পড়ে। এক তো কোনো একটা রেখায়, একটা রেখার উপরে থাকতে পারে কতগুলো মানুষ, বলতে পারে একটা রোতে বসে আছে, বা একটা রোতে বসে আছে এবং সেটা যদি বলে নর্থ ফেসিং, তাহলে আমি রোটাকে এইভাবে আঁকবো, ঠিক আছে? নর্থ ফেসিং বলে রোটাকে এইভাবে আঁকবো, কারণ এভাবে বসে থাকবে সবাই। যদি বলে ওয়েস্ট ফেসিং, তাহলে লম্বা দাগটা আনবো। যদি বলে ইস্ট ফেসিং, তাহলে এইভাবে আঁকবো, ঠিক আছে? এবার কে কীভাবে বসে আছে সেটা তোমাকে বলে দেওয়া থাকবে কোয়েশ্চেনে। আচ্ছা, এটা হচ্ছে রো। ডবল রো ফেসিং মানে কি? দুটো রো আছে, একে অপরের মুখের দিকে তাকিয়ে বসে থাকতে পারে, অথবা একে অপরের বিপরীত দিকে তাকিয়ে বসে থাকতে পারে, বা সেম সাইডে তাকাতেও পারে, কোনো অসুবিধা নেই, যে যেরকম বলবে সেরকম আঁকবো। আচ্ছা, আর একটা হচ্ছে কি সার্কুলার ফেসিং। সার্কুলার ফেসিং না, সার্কুলার ডায়াগ্রাম, যেখানে আমরা যদি ইভেন নাম্বার অফ টার্মস থাকে, মানে ইভেন নাম্বার অফ ব্যক্তি থাকে, পুরুষ বা মহিলা থাকে, তাহলে আমাদেরকে তাকে মুখোমুখি বসাতে হবে। যদি অড নাম্বারস থাকে 5, 7, তাহলে আমাদের মুখোমুখি না বসালেও চলবে। তো 4টে থাকলে 4টে এরকমভাবে বসাবো, 6টা থাকলে এরকম বসাবো, 8টা থাকলে এরকম বসাবো, যাতে মুখোমুখি হয়। ইভেন নাম্বার থাকলে, বেশিরভাগ সময় ইভেন নাম্বারই দেয়, তখন আমরা মুখোমুখি বসাবো প্রত্যেককে। এরপরে এখানে কেস হয় ইনার ফেসিং, আউটার ফেসিং। ইনার ফেসিং মানে ধরো টেবিলে, গোল টেবিল বৈঠক করছে, তাহলে সবাই টেবিলের দিকে মুখ করেই থাকবে, কমন সেন্স। এটা যদি পরীক্ষায় নাও বলে দেয় ইনার ফেসিং, টেবিলে বৈঠক করছে বললে ইনার ফেসিংই হবে। আউটার ফেসিং মানে কি? ধরো একই রকম আছে, তাহলে আউটার ফেসিং মানে জাস্ট বাইরের দিকে মুখ হবে, ঠিক আছে? আর একটা হয় স্কোয়ারের মধ্যে, স্কোয়ার টেবিলে বসে আছে, তো 4টে বললে 4টে কর্নারে আঁকবো, 6টা বললে আরও 2টো বাহু একে নেবো, 8টা বললে এদিকে 2টো করে নেবো, মানে একে অপরের মুখে বসাবো, ঠিক আছে? মুখোমুখি বসাবো। এবার এর মধ্যে ইনার ফেসিং, আউটার ফেসিং একই রকম। আচ্ছা, তারপরে কি আছে, এই জিনিসগুলোর উপরে বেস করে মেনলি আমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টে। তো চলো দেখে নেওয়া যাক কী কী ধরনের প্রশ্ন আমরা চেষ্টা করি। কিছু প্রশ্ন সলভ করতে করতে আমাদের মধ্যে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে এক্স্যাক্টলি কী করতে হবে। দেখো, তোমাদের সামনে যে প্যাটার্নটা এবার নিয়ে এসেছি সেটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন বলে, লাইনের উপরে। ফার্স্ট কোয়েশ্চেন সলভ করা যাক। বলছে PQRST 5জন ব্যক্তি আছে, এরা কী করছে? ওয়েস্ট ফেসিং, তাহলে আমি লম্বা দাগ টেনে নেবো। একটু আগে শিখেছি কেন লম্বা দাগ টানবো। চল, লম্বা দাগ টানলাম। লম্বা দাগ টেনে নেওয়ার পরে আমরা কি করব? PQRST, ঠিক আছে? এরকম অর্ডারে নিশ্চয়ই বসে নেই, তাহলে অঙ্কটা দিত না, তাই রিজনিংটা দিত না আমাদের। চলো কি বলেছে পড়া যাক। P and Q আর সিটিং টুগেদার। P আর Q একসাথে বসবে। কে আগে কেউ কে পরে জানি না, একসাথে এঁকে নিলাম, বসাতে যেহেতু পারছি না। আচ্ছা, আর ইজ সিটিং অ্যাট দ্য সাউথ এন্ড। সাউথ এন্ডে কে বসবে? তো সাউথ এন্ডে আর বসবে। 5জন আছে, 5টা বসিয়ে নিতেই পারি প্লেস, কোনো যায় আসে না। 3টে, 2টো, 5টা, চলো। তো এই লাইনটা কমপ্লিট। তোমাদের সামনে হার্ড কপি থাকবে, তোমরা কিন্তু ওর উপরে কেটেও দিতে পারো। এস ইজ সিটিং অ্যাট দ্য নর্থ। এস নর্থে বসে আছে। টি ইজ নেবার অফ কিউ অ্যান্ড আর। টি হচ্ছে কিউ আর আর এর নেবার। তো আর এর নেবার আর কিউ এর নেবার হতে গেলে টিকে এখানে বসতে হবে, আর এর নেবার হয়ে গেল। আর টিকে যদি কিউ এরও নেবার হতে হয়, তাহলে কিউ এখানে বসতে হবে। এটাও কমপ্লিট। আচ্ছা, আচ্ছা, একটা প্লেসই বাকি আছে আর একজনই বাকি আছে, পি বাকি আছে। তো আমার পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। এবার বলছে হু ইজ সিটিং ইন দ্য মিডিলে কে বসে আছে? দুটো ছেড়ে দাও, মিডিলে বসে আছে কিউ। তো অ্যান্সার আমার কিউ। ক্লিয়ার সবার কাছে? আশা করি ক্লিয়ার। চলো পরের কোয়েশ্চেন দেখো, তোমাদের সামনে রয়েছে 6 ফ্রেন্ডস ABCDEF, এটা সিটিং ইন আ রো ফেসিং টুয়ার্ডস নর্থ। নর্থের দিকে ফেস করে বসে আছে, ঠিক আছে? নর্থের দিকে ফেস করে বসে আছে। তো নর্থের দিকে ফেস করে বসে আছে 6জন ব্যক্তি। 6টা প্লেস একেই নিতে পারো, কোনো যায় আসে না। 1, 2, 3,
4 5 6। এবার দেখো সি ইজ সিটিং বিটুইন এ অ্যান্ড ই, এ আর ই এর মধ্যে সি বসে আছে। আমি জানি না কোনটা আগে আছে, দুটো কেস হতে পারে, তো এটা ব্যাপার, চলো বসাতে পারবো না ওটা। ডি ইজ নট অ্যান এক্সট্রিম এন্ড, এক্সট্রিম এন্ডে ডি বসবে না, যেটা বসবে না সেটা তো কনফার্ম জিনিস সবসময় নোট করে নিতে হয়। চলো এখানেও ডি বসবে না, এখানেও ডি বসবে না, এটা খেয়াল রাখতে পারবো। আচ্ছা, বি ইজ সিটিং অ্যাট দ্য ইমিডিয়েট রাইট অফ ই, বি হচ্ছে ই এর ইমিডিয়েট রাইটে বসবে, তো বি ইমিডিয়েট রাইটে বসবে মানে হচ্ছে এটা রাইট। দেখো এই কেসে কিন্তু বি ইমিডিয়েট রাইটে বসতে পারবে না, একবার চেক করে নিই। সি ইজ সিটিং ই, আচ্ছা এইখানে যে কেসটা সি ইজ সিটিং বিটুইন এ অ্যান্ড ই, এ অ্যান্ড ই এর মাঝখানে কিন্তু সি, ভালো করে পড়ো, এ আর ই এর মাঝখানে সি বসে আছে। এবার এই স্টেটমেন্টটা যদি তোমরা ভালো করে পড়ো যে বি সিটিং ইমিডিয়েট রাইট অফ ই, তার মানে সি এর প্লেসটাকে খেয়ে নেবে, তো এটা এই পসিবিলিটি হবেই না, তাহলে এটাই আমার কনফার্ম পসিবিলিটি। চলো, এফ ইজ নট অ্যাট দ্য রাইট এন্ড, এটা লেফট এন্ড, এটা রাইট এন্ড, তো এখানে এফ বসতে পারে না। আচ্ছা ওকে, রাইট এন্ড, আচ্ছা এটাও ইউজ হয়ে গেছে, তো এটাকেও কেটে দিলাম। আচ্ছা এটা এফ রাইট এন্ডে আছে, থাকবে না, এটাও ইউজ হয়ে গেছে। ডি ইজ নট অ্যান এক্সট্রিম এন্ড, ডিটা এক্সট্রিম এন্ডে হবে না, এটাও ইউজ হয়ে গেছে। আচ্ছা তারপরে সি ইজ সিটিং বিটুইন এ অ্যান্ড ই, এটাও লিখে নিয়েছি আমি। চলো এটা আমি লিখে নিয়েছি। এবার হচ্ছে কি, দাঁড়ান এক্সট্রাটা দাগ পড়ে গেছে। চলো এবার কি হচ্ছে, এবার পড়ো, এফ তো বলছে রাইটে হবে না, আচ্ছা, বাট ডি সিটিং থার্ড টু দ্য লেফট অফ ই, এর লেফটে থার্ডে, 1 2, আচ্ছা এর লেফটে মানে 1 লেফট, ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, থার্ড লেফটে কি বসে আছে, ডি বসে আছে। তো একটা চেন পেয়ে গেছি, ডি ই সি এ বি, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, একটা চেন পেয়ে গেছি। এখানে তো কনফার্ম প্লেস, এটা কটা প্লেস বাকি আছে, 1 2 3 4 5টা প্লেস বাকি আছে, তো এখানে কটা আছে একবার দেখে নিই। ডি ইজ সিটিং থার্ড লেফট অফ ই, এর থার্ড লেফট, 1 2 3। এবার চিন্তা করো এখান থেকে যদি বিকে বসানো শুরু করি, আচ্ছা একবার দেখে নিই যে ডি ইজ নট এক্সট্রিম এন্ড, ও এটা আর নয়, এটা হচ্ছে, এটা তো আর রাইট এন্ড, এটা বলেছি। এবার দেখো ভালো করে চিন্তা করো, যদি আমরা এই সিরিজটাকে বসানোর চেষ্টা করি এখান থেকে, বি ই সি ডি সি এ ডি, এটা একটা প্লেস হতে পারে, কনফার্ম চেন বসে গেল। আর একটা হতে পারে যদি আমরা এখান থেকে বসানো শুরু করি, বি ই সি এ ডি, এই দুটোই চেন, এটা তো একসাথে বসবে সবসময় না, এই দুটো কেসই হতে পারে। এখান থেকে বসালে আমি শেষ করতে পারবো না, অন্য জায়গা থেকে বসালেও শেষ করতে পারবো না, বাট এখানে বসালে ডি এখানে বসতে পারে না বলছি, বাট ডি বসিয়ে ফেলেছি, তাহলে এই কেসটা আমাদের হবে না, এটা হচ্ছে আমাদের কনফার্ম কেস। এবার দেখো কি বাদ গেল, এ বি সি ডি ই এফ, তাহলে কনফার্মলি এফ কোথায় বসবে, এখানে বসবে। তো এটা আমাদের সজ্জা কমপ্লিট, একদম এফ ডি এ সি ই বি, এইভাবে আমাদের পাজেল কিন্তু সলভ করতে হয়। পাজেল বলবো না, এটাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজেল বলা যেতে পারে। তো এবার দেখো এটা ভালো লেভেলের কোয়েশ্চেন, ঠিক আছে। এবার কোয়েশ্চেন কী কী দেয়, ফার্স্ট কোয়েশ্চেন, হাউ মেনি পার্সেন্টস আর দেয়ার টু দ্য রাইট অফ ডি। ফার্স্টে বলছে ডি এর রাইটে, আমি প্রশ্ন লিখিনি এখানে, আমি লিখে দিচ্ছি, ডি এর রাইটে কতজন আছে, ডি এর রাইটে কতজন আছে, ডি এর রাইট মানে কি, ডি এখানে আছে রাইটে 1 জন 2 জন 3 জন 4 জন, তো উত্তর হবে কত, ডি এর রাইটে কতজন আছে, 4 জন আছে। ওকে চলো তারপরে প্রশ্ন হচ্ছে যে এরকম বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিটিং লেফট টু ডি, ডি এর লেফটে কে বসে আছে, উত্তর হচ্ছে কি এফ। আমরা দেখতে পাচ্ছি ডি এর লেফটে কে বসে আছে, ডি এর লেফটে বসে আছে এফ, ঠিক আছে। তো এটাও কিন্তু আমরা বলতে পারবো, রাইট, এটাও আমরা বলতে পারবো।
তারপরে কি বলছে, হু ইজ দ্য অ্যাট ইমিডিয়েট লেফট অফ সি, সি এর ইমিডিয়েট লেফটে কে বসে, ইমিডিয়েট মানে জাস্ট আগে লেফটে কে বসে আছে, তাহলে এ বসে আছে। তো এখানেও আমরা কিন্তু দেখতে পারছি। চলো তারপরে বলছে হু ইজ দ্য রাইট এন্ড, রাইট এন্ডে কে বসে আছে, রাইট এন্ডে বি বসে আছে, এবং কিন্তু এটাও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার, তাই তো। চলো এবার চলে আসি আমরা পরের আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টে। আশা করি এটাকে আমি বোঝাতে পারলাম, তাই তো। চলো এবার দুটো রোয়ের কনসেপ্ট, দুটো রো। 6% ABCDE F sit in 2 rows of 3% each, দুটো রোতে তিনজন করে ব্যক্তি বসে আছে, দুটো রোতে তিনজন করে ব্যক্তি বসে আছে, ABCDEF, ABCDEF। তো দুটো রো 3% each, 2 rows of 3% each, if আচ্ছা এবার বলছে দুটো রো, রো 1 রো 2। এবার বলছে আচ্ছা ইফ ইজ নট এনি এন্ড অফ দ্য রো, বলছে ই কোনো রোয়ের এন্ডে নেই, ই কোন কি বলছে কোনো রোয়ের এন্ডে থাকতে পারবে না। তো এখানে তিনজন করে বসে আছে, একটুখানি ওয়েট করো, একটুখানি ওয়েট করো, 1 মিনিট। দুটো রো এঁকেছি, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে। এবার বলছে ইফ ই ইজ নট এনি এন্ড অফ দ্য রো, তাহলে ই এখানে বসতে পারবে না, ই এখানেও বসতে পারবে না, যেটা বসতে পারবে না সেটা কনফার্ম। ই এখানেও বসতে পারবে না, ই এখানেও বসতে পারবে না। এবার দেখো ডি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, ডি সবসময় কী হবে সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, ডি হচ্ছে সেকেন্ড টু দ্য লেফট, ঠিক আছে, সেকেন্ড টু দ্য লেফট অফ এফ। এফ যদি এখানে হয় তো ফার্স্ট লেফট সেকেন্ড লেফট, তো এইভাবে বসবে। ওকে, এটা একটা প্যাটার্ন হয়ে গেল। আর তারপরে বলছে সি ইজ দ্য, আচ্ছা ডি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এফ হয়ে গেছে, ইউজ হয়ে গেছে। আচ্ছা ই ইজ নট এনি, এটাও ইউজ হয়ে গেছে। সি ইজ দ্য নেবার অফ ই, সি ইজ দ্য নেবার অফ ই। এবার সিই হতে পারে ই সিও হতে পারে, আমি জানি না কোনটা আগে কোনটা পরে। চলো অ্যান্ড সিটিং ডায়াগোনালি অপোজিট টু ডি, ডায়াগোনালি অপোজিট টু ডি, ডায়াগোনালি অপোজিট টু ডি। ওকে, ডি অ্যান্ড বি, ডি ডায়াগোনালি অপোজিট টু ডি। আচ্ছা সি ইজ দ্য নেবার অফ ই অ্যান্ড সিটিং ডায়াগোনাল অপোজিট টু ডি, মানে সি আর ডি এর মধ্যে ডায়াগোনালি অপোজিট ব্যাপারটা থাকবে, ডায়াগোনালি অপোজিট টু ডি। অ্যান্ড বি ইজ নেবার অফ এফ, বি এফ এর নেবার, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেন হু উইল অপোজিট টু বি, ওকে, দেন হু উইল অপোজিট টু বি। চলো একটা আমি রাফ পিকচার প্লট করে নিই। এখানে তো ডি বসতে, ই বসতে পারবে না, বাট ডি তো বসতে পারবে। তো আমি এটা কাজ করছি, এখানে আমি এখানে বসিয়ে নিলাম ডি, এখানে আমি এফকে বসিয়ে নিলাম। এবার ডি এর ডায়াগোনালি অপোজিটকে সি বসাতে হবে। তো এখানে আমি ডি বসিয়েছি, তো ডায়াগোনালি অপোজিটকে আমাকে কাকে বসাতে হবে, ডায়াগোনালি অপোজিটে আমাকে সিকে বসাতে হবে। তো এখানে আমি সিকে বসিয়ে নিলাম। আচ্ছা এইবার চলে আসি বি আর এফকে একসাথে বসাতে হবে, বি আর এফকে, এফ আর বিকে, আর সিই ই সিকে, সিইকে পাশাপাশি বসাতে হবে। সি এখানে বসালে ই এখানে বসবে শিওর, যেহেতু কনফার্ম করে দিয়েছি, তো এটাও ইউজ হয়ে গেল। বি এফ এফ বি, বি এফ পাশাপাশি বসবে, তো এখানে তো কোনো প্লেসই নেই বি এফ, তাই না, এখানে কোনো প্লেসই নেই। বি এফ এর প্লেস এইটাই হতে পারে, বি এফ এর প্লেস। বি এফ হবে না এফ বি হবে সেটা তো পরের কথা। তাহলে কি পড়ে আছে, এ বি সি ডি, সি ডি এ, তাহলে এখানে কনফার্ম এ বসবে। আচ্ছা এবার বি এফ, বি এফ, এবার বি এফ এর মধ্যে কোনটা কোথায় বসবে আমি এখনও পর্যন্ত কনফার্ম নই, বি এফ এর মধ্যে, ঠিক আছে। এইবার দেখো এবার আর কোনো ইনফরমেশান এখানে দেওয়া আছে কি না।
আচ্ছা এফ তো এখানে আমি বসিয়ে দিয়েছিলাম, তাহলে বি তো কনফার্মলি এখানে আমার বসবে, এটা তো কেসটা এখানেও ডিসমিস হয়ে গেল। তো ছবি আমার ক্লিয়ার। বলছে হু উইল সিট অপোজিট টু বি, বি এর অপোজিটে কে বসে আছে, বি এর অপোজিটে আমি কনফার্ম দেখতে পাচ্ছি ই বসে আছে, তো এখান থেকে আমার অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের ডবল যদি রো যদি দুটো থাকে সেখানে এইভাবে আমাদের সলভ করতে হয়। ঠিক আছে, চলো এবার সার্কুলার অ্যারেঞ্জমেন্ট। সার্কুলার অ্যারেঞ্জমেন্ট আমরা দেখে নিই। বলছে 5 স্টুডেন্টস স্ট্যান্ডিং ইন আ সার্কেল। এবার 5 স্টুডেন্ট মানে একটা বিজোড় সংখ্যা, অড নাম্বার। তো অড নাম্বার যখন থাকবে আমরা যে কোনোভাবে বসাতে পারি, ওতে বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, যখন ইভেন থাকবে তখনই আমাদের কিন্তু একে অপরের মুখোমুখি বসাতে হয়। ঠিক আছে, তো অড নাম্বার যেহেতু আমি নিচে 3খানা বসিয়ে নিচ্ছি, উপরে 2খানা বসাচ্ছি, এতে কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, অভিনবকে আমি এ বি দিয়ে প্রকাশ করব, অলোককে এ এল দিয়ে প্রকাশ করব, অঙ্কুরকে এ এন দিয়ে প্রকাশ করব, এ পি দিয়ে প্রকাশ করব, কারণ প্রত্যেকের নামটা এ দিয়ে শুরু বলে এইভাবে প্রকাশ করছি। ওকে, 5 স্টুডেন্টস, অভিনব ইজ বিটুইন অলোক অ্যান্ড অঙ্কুর। অলোক আর অঙ্কুরের মাঝখানে অভিনব বসে আছে, তো অভিনব বসে আছে অলোক আর অঙ্কুরের মাঝখানে, এটাও হতে পারে এটাও হতে পারে। ঠিক আছে, ওই জন্য কনফার্ম নয়, এখনও কেস আমরা তৈরি করবো না প্রথমে, যতক্ষণ না আমরা কনফার্ম কেস, আর কোনো উপায় নেই তখন আমরা কেস ভাঙবো। চলো এবার হচ্ছে অপূর্ব ইজ অন দ্য লেফট অফ অভিষেক। অপূর্ব আচ্ছা প্রথমে অভিনব ইজ বিটুইন অলোক অ্যান্ড অঙ্কুর। ওকে, অপূর্ব ইজ অন দ্য লেফট অফ অভিষেক, অভিষেকের লেফটে বসে আছে অপূর্ব। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, অপূর্ব বসে আছে কোথাও কোনো একটা জায়গায় লেফটে, কোনো একটা জায়গায় অপূর্ব, অভিষেকের লেফটে লেফট অফ অপূর্ব, অভিষেক বসে আছে এদিকে কোথাও একটা, আমি জানি না কতগুলো স্টপ আছে। ঠিক আছে, বাট এখানে বসে আছে। চলো দাঁড়া, ওয়েট, ওয়েট এবার চলো আর একটুখানি পেজটা একটু করে নেই, তোমরা পুরোটা হয়তো দেখতে পাচ্ছ না। চলো এবার বলছে 5 স্টুডেন্টস স্ট্যান্ডিং ইন এ সার্কেল, অভিনব ইজ বিটুইন অলোক অ্যান্ড অঙ্কুর, অপূর্ব ইজ দ্য লেফট, অপূর্ব is on the left of অভিষেক, অলোক is on the left of অপূর্ব। আচ্ছা অপূর্ব বলছে, অপূর্ব অভিষেকের লেফটে বসে আছে অপূর্ব। আবার বলছে অলোক ইজ লেফট অফ অপূর্ব, অলোক হচ্ছে লেফট অফ অপূর্ব, অলোক হচ্ছে লেফট অফ অপূর্ব। ওয়েট, পেজটা বারবার সরে যাচ্ছে, একটুখানি ওয়েট করো। চলো অপূর্ব, বাট এইটা করার আগে আমি যে জিনিসগুলো লিখে রেখেছিলাম না, একটুখানি খেয়াল করো। এটা এখানে কি ছিল দেখো, আমি আরেকবার তোমাদের সামনে পড়ে দিচ্ছি, যেহেতু পেজে একটু মুভমেন্ট অসুবিধা হয়েছিল। 5টা স্টুডেন্ট আছে, অভিনব বলছে ইজ বিটুইন অলোক অ্যান্ড অঙ্কুর। ঠিক আছে, অভিনব হচ্ছে অলোক আর অঙ্কুরের মাঝখানে আছে। ঠিক আছে, আমি জানি না এখানে যেহেতু একটু কেস জটিল হচ্ছে, তো আমি কি করছি, যে কোনো একটাকে এঁকে নিচ্ছি, দুটোকে এঁকে নিচ্ছি। ঠিক আছে, একবার অলোককে আমি এখানে আঁকছি, অঙ্কুর, চাপ নেওয়ার বেশি কারণ নেই এখানে। অলোক যদি মনে হয় যে আঁকা দরকার আছে এখানেও, অলোক আর অঙ্কুরের মাঝখানে বসে আছে অভিনব, তো অভিনব। এবার বলছে অপূর্ব ইজ দ্য লেফট অফ অভিষেক, অপূর্ব বলছে অভিষেকের লেফটে বসে আছে, তো অভিষেকের লেফটে এটাও আচ্ছা এবার বলছে অপূর্ব হয়ে সিটিং নেক্সট টু অভিনব অন হিজ রাইট। এইখানে একটা শব্দের হেরফের হয়েছে, একটুখানি ওয়েট করো তোমরা। চলো এই অঙ্কটায় মেন সমস্যা কী হয়েছে তোমাদেরকে বলি, যখনই অঙ্কের সব কিছুতে প্রথম লেটার সেম থাকবে না,
তখন অঙ্কটায় মানে রিজনিংয়ের প্রবলেমগুলো মেন সমস্যা এখানেই তৈরি হয়। আমরা কী কাজ করি, এটাকে একটা কাজ করি, আমরা পুরো নামটাই লিখি, ঠিক আছে, তাহলে জটিলতা বাড়বে না। মানে একটা অভিষেক ছিল যেটাকে আমরা এবি ইউজ করেছি, আবার অভিনবটাকে আমরা এবি ইউজ করে ফেলেছি দুটোকেই। তো চলো, এনে ইজি কোশ্চেন, তেমন কোনো ব্যাপার না, আমি পুরোটাই লিখছি। চলো দুটো ছবি আঁকছি। চলো, বলছে অভিনব ইজ বিটুইন অলোক অ্যান্ড অঙ্কুর। এখানে অলোক, এটাকে অঙ্কুর নাম দিলাম, এখানে অভিনব, অভিনব, আর এখানে আমি অলোক, এখানে অঙ্কুর, এখানে অভিনব, অভিনব নাম দিলাম। অলোক ইজ দ্য লেফট অফ অপূর্ব, অলোক ইজ লেফট অফ অপূর্ব, অলোক অপূর্ব লেফটে বসে আছে, তো এখানে তাহলে অপূর্বকে থাকতে হবে, বাট এখানে তো অভিনব আছে, তাহলে এই কেসটা প্রথমে ক্যান্সেল। তাহলে এখানে কী হবে, অপূর্ব, অপূর্ব। আচ্ছা, অলোক ইজ দ্য লেফট অফ অপূর্ব, ওকে, এটা হয়ে গেল। অপূর্ব ইজ দ্য লেফট অফ অভিষেক, অপূর্ব আবার লেফট অফ অভিষেক, তাহলে এখানে কে বসে আছে, অভিষেক, অভিষেক। দেখো পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, একদম কমপ্লিট। এবার বলছে যে হু ইজ সিটিং নেক্সট টু অভিনব অন ইজ রাইট, অভিনব, অভিনব কোথায় আছে, অভিনবের রাইটে কে বসে আছে, উত্তর হচ্ছে এটা। তো অভিনবের রাইটে দেখো পরিষ্কার বলে যাচ্ছে, অভিনবের রাইটে কে বসে আছে, অলোক, তাই না। তো এখানে কি স্ট্যান্ডিং ইনার সার্কেল যখনই বলেছে, তো এখানে কোথাও বলা নেই যে ইনার সাইডে দেখছে, বাট এটা তুমি ধরে নাও ইনার সাইডেই বলেছে, ঠিক আছে, কিছু না বলে দেওয়া থাকলে, ঠিক আছে। তো তার মানে এটা রাইট। দেখো ভেতরের দিকে তাকালে মনে মনে করো না, তুমি যদি কোনো টেবিলে বসে থাকো, এটা তোমার রাইট হ্যান্ড হয়, এটা তোমার লেফট হ্যান্ড হয়, যে তোমার দিকে মুখ করে বসে আছে সেও তারা উল্টো হবে, তাই না। তার তো তার ক্ষেত্রে সে তোমার দিকে তাকিয়ে বসে, তার লেফট রাইট চেঞ্জ হয়ে যাবে, তাই না। তো এটাই হচ্ছে কনসেপ্ট, নিজের মতো করে ভাববে জিনিসগুলোকে। এবার চলে আসো, ভালো লেভেলে একটা কোয়েশ্চেন আছে। 8 জন ব্যক্তি, দেখো যুগ্ম সংখ্যা, যখনই যুগ্ম সংখ্যা চলে আসবে তখনই আমাদের কী হবে, তখনই আমাদের মাথায় এই চিন্তা আসা উচিত যে আমরা মুখোমুখি বসাবো, তাই তো। চলো, তো আমরা মুখোমুখি যদি বসাই তাহলে কে কটা এ আছে দেখে নিই একটুখানি, 8% আছে IJKLMNOP, ঠিক আছে। তো আমি ওইটুকুনিও মুছে দিচ্ছি না, ওইটুকুনি আমি তোমাদের সামনে থেকে সরিয়ে দিচ্ছি জায়গায় স্পেস বাড়ানোর জন্য। তো কতগুলো আছে, 8 জন, তাহলে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। ফেসিং আউটওয়ার্ডস, ঠিক আছে, 3 of them ফেসিং আউটওয়ার্ডস আর 5 টুয়ার্ডস দ্য সেন্টার, 3 জন বাইরের দিকে তাকিয়ে আছে আর 5 জন কোথায় আছে, ইনওয়ার্ডস, ঠিক আছে। তো এর মধ্যে দুটো কেসই ঢুকবে, একটু ভালো লেভেলের কোয়েশ্চেন, তো বোঝার চেষ্টা করো। এবার কি বলছে, বলছে এম ইজ থার্ড টু দ্য রাইট অফ কে। তো যে প্রথম জিনিসটা আমি যে কোনোভাবে বসাতে পারি, তো কে এর এম ইজ থার্ড টু দ্য রাইট অফ কে, রাইট। এবার কে এর রাইটে এম বসে আছে, তো কে এর সাইনকে তো আমরা মন গড়া দিতে পারবো না, ফার্স্ট তো এটা একটা ম্যাটার করে, তাই না। কে রাইটে বসে আছে, কে কোন দিকে বসে আছে, কে যেদিকে মুখ করে বসে তার উপরে নির্ভর হবে যে কে রাইটে কে বসে আছে, লেফটে কে বসে আছে, কে কোন দিকে মুখ করে সেটাই তো জানি না, তো সেটা লেখা যাবে না এখন আপাতত। চলো, এন ইজ সিটিং থার্ড টু দ্য লেফট অফ এম। আচ্ছা, এখানে 3 persons আর সিটিং বিটুইন এন অ্যান্ড জে, এন অ্যান্ড জে, 3 জন ব্যক্তি বসে আছে এন আর জে এর মাঝখানে। এইটা একটা কেস হতে পারে যেখান থেকে আমি পুট করতে পারবো। ও ইজ সিটিং টু দ্য থার্ড টু দ্য রাইট অফ এন, এন সম্পর্কে যতক্ষণ আমি ইনফরমেশান পাবো ততক্ষণ লিখতে পারবো না। হু ইজ নট ফেসিং দ্য সেন্টার, এইখানে আবার ইনফরমেশান পেলাম যে এন কিন্তু সেন্টারে ফেস করে নেই, তাহলে এন হচ্ছে বাইরের দিকে ফেস করে আছে, আমি এখানে এনটাকে পুট করে নিলাম। এন যদি বাইরের দিকে মুখ করে থাকে, ভালো করে ভাবো, এন যদি নিচের দিকে মানে বাইরের দিকে মুখ করে থাকে,
তো এটা তার রাইট হবে ডিরেকশন, এটা তার লেফট ডিরেকশন, রাইট। এবার দেখো, এবার বলছে ও ইজ সিটিং টু দ্য থার্ড টু দ্য রাইট অফ এন, এটা ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট। তো এখানে কে বসে আছে? এখানে বসে আছে হচ্ছে ও, ও হু ইজ নট ফেসিং দ্য সেন্টার, এও কিন্তু ফেসিং করা, আচ্ছা এটা এন ফেসিং সেন্টারে নয়। আচ্ছা ও ইজ সিটিং দ্য থার্ড রাইট অফ এ, ও এর এখনও পর্যন্ত আমি কোন ডিরেকশন আমি জানি না। ওকে, তো এইটুকুনি কথাকে আমি ইউজ করে ফেলেছি। এল ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ আই, এল ইজ সিটিং টু দ্য থার্ড অফ রাইট অফ আই হু ইজ নট ফেসিং দ্য সেন্টার, ঠিক আছে। আই বলছে এল ইজ সিটিং টু দ্য থার্ড অফ আই, আই এর থার্ডে বসে আছে। আচ্ছা এবার আইটাকে তো পুট করতে পারবো না, তো আই যদি আমি বলি, আই হচ্ছে আউটওয়ার্ড, আই হচ্ছে আউটওয়ার্ড, আই হচ্ছে আউটওয়ার্ড, আই আউটওয়ার্ড। তো এর থার্ডে যদি বসে থাকে, থার্ড রাইটে কে বসে আছে? এল, এল বসে আছে। চলো এটাকে নোট করে নিয়েছি। এবার বলছে এন ইজ সিটিং থার্ড টু দ্য লেফট অফ এম, ঠিক আছে। আচ্ছা এম আর এন দিয়ে কোথায় ইনফরমেশন আছে একবার চেক করে নিই। এন ইজ সিটিং টু দ্য থার্ড লেফট অফ এম, এম এর থার্ড লেফটে বসে আছে। আচ্ছা এম এর সম্পর্কে কোনো ডিরেকশন আপাতত দেওয়া নেই। দেখো আমি সুবিধার জন্য আর একটা ছবি, প্যারালাল ছবি পাশে এঁকে নিয়েছি, বাট লাগবে কি না জানি না। দেখো এবার বলছে এম, এখানে একটা শব্দ বলেছে ভালো করে দেখো, একটা খেয়াল করে, যে এম ইজ থার্ড টু দ্য রাইট অফ কে, এম, আচ্ছা এম ইজ থার্ড টু দ্য রাইট অফ কে, এন ইজ সিটিং টু দ্য, এন ইজ সিটিং থার্ড টু দ্য লেফট অফ এম। এম, এম তৃতীয় পজিশন এদিক থেকে হতে পারে, 1 2 3, লেফট কি রাইট আমি জানি না, কে কোথায় বসে আছে। তো এটা 3 নম্বর পজিশন এনের, এদিক থেকে আসলে এটা লেফট রাইট থেকে আসছে কিনা আমি কোনোটাই আমার ইনফরমেশান নেই আমার কাছে, বাট লেফট, এটা লেফট দিক হোক বা রাইট দিক হোক, যদি এদিক থেকে আসতে হয় তাহলে এই স্থানটাকে খালি থাকতে হবে। তো তার মানে আমি এটা নিশ্চিত যে এম তো এখানে তো বসতে পারবে না, তো তৃতীয় স্থানে যদি আসতেই হয় এনকে, তাহলে একটাই, এখানে একটাই অপশান ফাঁকা আছে, এখানে কিন্তু আমাকে আসতে হবে এমকে। এম এখানে কনফার্ম। এইবার এম এর সাইনও কনফার্ম হয়ে যাবে, কারণ হচ্ছে বলছে যে এন ইজ সিটিং থার্ড টু দ্য লেফট অফ এম, এম এর লেফটের দিক থেকে থার্ড। এবার এম এর যদি লেফটে এনকে আসতে হয় তাহলে এনকে ভিতরের দিকে তাকাতেই হবে এমকে, কারণ এটা তবে লেফট সাইড হবে 1 2 3। তাহলে এই চিত্রটা আপাতত কাজে লাগলো না, তাহলে এখানে এম কনফার্ম, এখানে এম কনফার্ম, এখানে এন কনফার্ম। এইবার চলে আসে এম কনফার্ম যখনই হয়ে গেছে, এনও কনফার্ম হয়ে গেছে, এম ইজ থার্ড টু দ্য রাইট অফ কে, থার্ড টু দ্য রাইট অফ কে। এবার দেখো এখানে 1 2 3, 1 2 3, আচ্ছা এম ইজ রাইট, আচ্ছা এবার বলছে এম ইজ থার্ড টু দ্য রাইট অফ কে, 1 2 3, এদিক থেকে তো আসতেই পারবে না, এদিকে কে এর স্থান ফাঁকা নেই, তাহলে এদিক থেকে তো সম্ভবই নয়। তো কে যদি এখান থেকে আসতে হয় তাহলে একমাত্র অবস্থানে 1 2 3 এদিকে আসতে পারে, তো কে কনফার্ম এখানে। এবার কে যদি কনফার্ম হয়ে যায়, এবার চিন্তা করো এম ইজ দ্য থার্ড টু দ্য রাইট অফ কে, এম থার্ড টু দ্য রাইট অফ কে যদি হয়, তো থার্ড টু দ্য রাইট অফ কে, তাহলে রাইটে যদি থাকতে হয় এম, তাহলে কে কে কোন দিকে তাকাতে হবে? এদিকে তাকাতে হবে, তবে হচ্ছে এম আসবে। ওকে, তো কে ডিরেকশনও ফিক্সড, তার মানে কে কে বাইরে চলে গেল। আচ্ছা কে বাইরে চলে গেল অলরেডি, কে বাইরে চলে গেল, আচ্ছা এন বাইরে চলে গেল, আর একটা আই বাইরে চলে গেল। 3টে মাত্রই এমন জিনিস ছিল যারা আউটওয়ার্ডে তাকাতে পারে, তাই তো, আর বাকি সব ইনওয়ার্ডে। তাহলে কে এগুলো সব কি আউট, এটা কনফার্ম হয়ে গেল। তাহলে আর কে কে বাদ আছে? যারা আছে সবাই কি ইনওয়ার্ডে তাকাবে, তাহলে ও কি কনফার্ম ইনওয়ার্ডে তাকাচ্ছে। ওকে, এবার চলে আসুন,
এবার চলে আসো, এবার হচ্ছে কি আর কি বাদ আছে, এম ইজ থার্ড টু দ্য রাইট অফ কে, এটা হয়ে গেল। এন ইজ সিটিং থার্ড টু দ্য লেফট অফ এমটা হয়ে গেল। 3% আর সিটিং বিটুইন এন অ্যান্ড জে, এন আর জের মাঝখানে তিনজন ব্যক্তি বসে আছে, এন আর জের মাঝখানে তিনজন ব্যক্তি বসে আছে। ওকে, এন আচ্ছা এন অ্যান্ড 3% এন অ্যান্ড জে। ওকে, এন আর জের মাঝখানে তিনজন ব্যক্তি বসে আছে। আমাদের কটা লাগবে? আচ্ছা, আর একটা জিনিস আছে এখানে, আই এর 3 নম্বর দিকে কিন্তু বসে আছে এল, তাই না? 3 নম্বর দিকে তো আই তো আউটওয়ার্ডের দেখাচ্ছে, আই যদি এখানে বসে থাকে তাহলে 3 নম্বর দিক ফাঁকা আছে, কোনো অসুবিধা নেই। আই যদি এখানে বসে থাকে 3 নম্বর দিক এখানেও ফাঁকা আছে, তো দুটো কেস এখানে অ্যারাইজ হতে পারে। এইবার আমি দুটো কেস ভেঙে নিচ্ছি, দুটো কেস এখানে ভেঙে নিচ্ছি। তো এখানে আমি এম আছে অলরেডি, এখানে আছে, আচ্ছা এটা আঁকার দরকার নেই আপাতত, চলো এখান থেকে আরও কিছু আমি পদ্ধতি অবলম্বন করছি। এবার জাস্ট এখানে আমরা দুটো রিস্ক নিতে পারি, ঠিক আছে? তার আগে একটা কথা বলি, যে এখানে বলছে একটা শব্দ বলেছে এন আর জের মাঝখানে তিনজন ব্যক্তি আছে, এন আর জের মাঝখানে করা আছে তিনজন ব্যক্তি আছে, রাইট? এন আর জের মাঝখানে তিনজন ব্যক্তি আছে। তো এন আর জেকে আমি কোথায় বসাবো? প্রশ্ন তো এখানে, এন আর জেকে আমি কোথায় বসাবো? তো দেখো, এন আর জে, এন তো এখানে বসে আছে, আর জেকে তার কনফার্মলি এর উপরে বসাতে হবে, নইলে তিনজন ব্যক্তি থাকতেই পারে না 8 জনের রেসে, তাই না? জে কনফার্ম হয়ে গেল। আচ্ছা, এন আর জে কনফার্ম হয়ে গেল। এবার তাহলে বাকি আছে কি, আই এর বাঁ দিকে 3 নম্বরে, এই আই এর ডান দিকে 3 নম্বরে এল বসবে। তো এখানে আই কনফার্ম, এখানে এল কনফার্ম, আই এর মুখও কনফার্ম, এল এর মুখও কনফার্ম, কারণ বাকিগুলো সব ইনওয়ার্ড, এটাও ইনওয়ার্ড। তো এটা কে বসে আছে? আই জে কে এল এম এন ও পি, এম এন ও পি। তো আমার পুরো চিত্র কমপ্লিট। এবার যাই প্রশ্ন দিক আমি পারবো। তো এটা আমার পুরো চিত্র পরিষ্কার করে লিখলে, এখানে কে বসে আছে, এখানে এল বসে আছে, এখানে এন বসে আছে, এখানে পি বসে আছে। এই চিত্রটা মুছে দিচ্ছি যাতে তোমাদের কনফিউশন না চলে আসে, কারণ এই চিত্রটা আঁকার দরকারই হয়নি, কেস তৈরি করার দরকারই হয়নি। দাঁড়াও একটুখানি ওয়েট করো। দেখো ওপরে যে বসে আছে, তোমাদের এখানে যে বসে আছে, তো সব পুরো ছবি তৈরি। এবার কী কী প্রশ্ন ছিল এখানে? এখানে প্রশ্ন ছিল যে ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের এখানে ছিল যে হু সিটস বিটুইন এন অ্যান্ড আই, বিটুইন এন অ্যান্ড আই, এন অ্যান্ড আই এর মধ্যে কে বসে আছে? দেখো এন আর আই এর মধ্যে কে বসে আছে? উত্তর হচ্ছে পি। ফার্স্ট কোয়েশ্চেন ক্লিয়ার? এন আর আই এর মধ্যে কে বসে আছে। তারপরে চলো, তারপরে কোয়েশ্চেন ছিল হু অ্যামং দ্য ফলোয়িং ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ জে, যে রাইটে কে বসে আছে, যে রাইটে, যে ডিরেকশন কি ভেতর দিকেই হবে, জের রাইটে কে বসে আছে, জের রাইট এদিকে হবে, যে আচ্ছা যে কোন দিকে মুখ হবে, মুখ এদিকে মুখ ফিরে বসে, তো রাইট এদিকে হবে, রাইটে কে বসে আছে? ও হবে, তাই না? যে রাইটে কে বসে আছে, সেকেন্ড রাইট জানতে চেয়েছে, সেকেন্ড রাইট জানতে চেয়েছে, সেকেন্ড রাইট অফ জে, সেকেন্ড রাইট অফ জে, সেকেন্ড রাইটে কে বসে আছে, কে বসে আছে, রাইট? চলো এটা ফার্স্ট রাইট, এটা সেকেন্ড রাইট। চলো তারপরে কি আছে, তারপরে কোয়েশ্চেন বলছে, আচ্ছা এখানে দুটোই কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা কিন্তু পরীক্ষায় সলভ করব, খুব ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে জিনিসটা। এবারে স্কোয়ার টেবিলে একটা কোয়েশ্চেন তোমাদের সামনে দিয়েছি, এটাও খুব সোজা কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন আমি দিয়েছি। লাস্টের কোয়েশ্চেনটা তোমরা এভাবেই সলভ করবে বাড়িতে, এটা তোমাদের সলভের জন্য ছেড়ে দিলাম। আর এই কোয়েশ্চেনটা আমি স্কোয়ারের কোয়েশ্চেনগুলো যেভাবে সার্কেল সলভ হয়েছে ঠিক সেভাবেই সলভ হবে, আর স্কোয়ারে কীভাবে পুট করা সেটা আমি শিখিয়ে দিয়েছি, ওই জন্য এটা সলভ করে দেবো না, এটাকে একটুখানি করিয়ে দিচ্ছি, এটা ছোটো কোয়েশ্চেন করিয়ে দিচ্ছি স্কোয়ার।
ওয়েট করো একটুখানি। চলো, ABCD are playing cards on a square table and C and B and D are partners. Okay. D is to the right of C and the face of C towards west. Find the direction D is facing. Square table বসে আছে। এবার হচ্ছে A and C, আচ্ছা A and C, B and D are partners। ঠিক আছে, পার্টনার্স মানে পার্টনার কি করে বসে তোমরা সবাই জানো, পার্টনার কি করে বসে তোমরা সবাই কিন্তু এটা মোটামুটি জানো, যখন কার্ড খেলা হয় পার্টনাররা কিভাবে বসে। এটা কিন্তু বেসিক তোমাদের বলতে পারো বেসিক কনসেপ্টের উপর বেস করে দেওয়া হয়েছে। যে তোমাদের যদি আমি বলে দেয় হঠাৎ করে যে পার্টনার মানে তোমরা বুঝতে পারছো না পরীক্ষায়, সেটা কিন্তু ব্যাপারটা কিন্তু খুব একটা সুখকর হবে না, রাইট। তো চলো, এটাকে আমরা কর্নারেও পুট করতে পারি, এটা আমরা মাঝে মাঝেও পুট করতে পারি, কোনো যায় আসে না, যেভাবে তোমরা করতে চাও। পার্টনার সবসময় তার মানে কোথায় বসে, মুখোমুখি বসে, তাই না। তো আমি এটা কাজ করছি, স্কোয়ার টেবিল। চলো আমি এখানে একে বসালাম, তাহলে সিকে এখানে বসালাম, আচ্ছা বি আর ডিকে বসালাম, বি এখানে বসালাম, ডি এখানে বসালাম। ডি ইজ টু দ্য রাইট অফ সি, তো ডি ইজ রাইট অফ সি, হ্যাঁ একদম মিলে গেল, আচ্ছা অসুবিধা নেই। তো অনেক সময় এটা হঠাৎ করে বসাতে গিয়ে তোমার প্রবলেম হতে পারে, তো একটা কাজ করে নেবে সবসময়, এটা আমার ব্যক্তিগত মতামত, পুরোটা না বসিয়ে তোমরা বেসিক ওয়েতে বসাও। প্রথমে এ বসিয়ে নাও, বি বসিয়ে নাও পার্টনার, এবার বসাও, এবার চেক করো। বলছে ডি ইজ টু দ্য রাইট অফ সি, আচ্ছা এ আর সি বসে গেছে, এবার সি এর রাইটে ডি বসবে, ডি এর সি এর রাইটে ডি বসবে মানে ডি এখানে বসবে। দ্য ফেস অফ সি টুয়ার্ডস ওয়েস্ট, তাহলে সিকে এবার দেখো চেক করো ঠিক বসিয়েছে কিনা, তো সির ফেস কোন দিকে, ওয়েস্টের দিকে। এবার যেহেতু আমরা কর্নারে বসিয়ে ফেলেছি তাই এটা কোয়েশ্চেনটা একটু ভুল হয়ে গেছে, আমি ওটা তোমাদের সলভ করে দেখাচ্ছি। এটা এভাবে বসিও না, কর্নারে বসিও না, কারণ এখানে ওয়েস্ট ইস্টের ব্যাপার বলেছে, তো তোমাদের সলভ হয়ে যাবে বাট খারাপ লাগবে শুনতে। একটা কাজ করো, দেখো তাহলে আমরা কী করি, মাঝামাঝি বসাই। দেখো সি কোন দিকে মুখ করে আছে, ওয়েস্টে, তো এদিকে যে বসে সে তো ওয়েস্টে মুখ করে থাকে, তাহলে সি এখানে বসালাম। আচ্ছা তারপরে কি ডি ইজ রাইট টু সি, ডি রাইটে বসে আছে, রাইট কোন দিকে, এদিকে, তাহলে এখানে ডি বসে আছে। সি এর উল্টো দিকে এ বসবে, ডি এর উল্টো দিকে কী বসবে, বি বসবে, তো সলভ হয়ে গেছে পুরোপুরি। এবার কি বলছে, তাহলে বলছে যে ফাইন্ড দ্য ডিরেকশান দ্যাট ডি ইজ ফেসিং, ডি কোন দিকে মুখ করে বসে আছে, দেখো সাউথের দিকে মুখ করে বসে আছে। তো আশা করি আমি বোঝাতে পারলাম জিনিসটা। তো পরের কোয়েশ্চেনটা তোমরা সলভ করবে, কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন আছে, এবং দেখবে কিছু লোক ইনওয়ার্ড কিছু লোক আউটওয়ার্ড, যেহেতু সেম টাইপের কোয়েশ্চেন আমি সার্কেলে করিয়ে দিয়েছি, তো এই কোয়েশ্চেন আমি সলভ করাবো না। এটা শুধুমাত্র তোমাদের কাজ হচ্ছে এটাকে আঁকা, প্রপার আঁকতে পারছো কি না এটাকে দেখা, এবং আমি তোমাদের দুটো কোয়েশ্চেন লিখে দিচ্ছি এর করসপন্ডিং, তোমরা বাড়িতে সেটাকে সলভ করবে, ঠিক আছে। এটা সলভ এই রিলেটেড দুটো কোয়েশ্চেন, এটা আঁকার পরে সেখান থেকে তোমরা চেক করতে পারবে তোমাদের আঁকা সঠিক হয়েছে কি না। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এখানে হু ইজ, তোমরা খাতায় লিখে নেবে, হু সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ, হু সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ, যার অ্যান্সার হবে হু ইজ লেফট অফ কিউ, যার অ্যান্সার হবে পি। এবং আর একটা কোয়েশ্চেন তোমাদেরকে দিচ্ছি, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য পজিশন অফ টি উইথ রেসপেক্ট টু ভি, হোয়াট ইজ দ্য পজিশন অফ ভি উইথ রেসপেক্ট টু, হোয়াট ইজ দ্য পজিশন অফ ভি নয়, হোয়াট ইজ দ্য পজিশন অফ টি উইথ রেসপেক্ট টু ভি, উইথ রেসপেক্ট টু ভি। এবং যেটার অ্যান্সার হচ্ছে, যেটার অ্যান্সার হবে থার্ড টু দ্য লেফট। আরও একটা কোয়েশ্চেন দিচ্ছি, আচ্ছা এই দুটো কোয়েশ্চেনই তোমরা করে নিও বাড়িতে।
এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার চেক করলে তোমরা বুঝতে পারবে তোমাদের আঁকাটা সঠিক হয়েছে কিনা, কারণ আঁকা ভুল হলে তোমরা অ্যান্সার কখনো সঠিক আসতে পারে না। তো এটুকুনি তোমাদের কাজ। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা টপিকের সাথে। ততক্ষণ এটুকুনি প্র্যাকটিস করতে থাকো। ভালো টপিক, খুব দারুণ টপিক, বাট শেখার টপিক। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি লাভ, নইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এটা পুরোপুরি মেন্স ওরিয়েন্টেড টপিক বলা যেতে পারে। ভালো কোয়েশ্চেনগুলো মেন্সে পড়ে, ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো প্রিলিমসে পড়ে। ঠিক আছে, চলো আজকের মতো এইটুকুনি, নেক্সট ভিডিওতে দেখা হবে।